বিয়ার গ্রিলস হলেন সেই বাস্তব জীবনের নায়ক যাকে আমরা সবাই আমাদের শৈশবে এমন কীর্তি করতে দেখেছি যা আমাদেরকে অবাক করে দেয় এবং যা করার স্বপ্ন আমরা কখনো ভাবতে পারিনি, যা তার শক্তিশালী মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে বিয়ার গ্রিলস সবসময় এমন ছিলেন কি? না, তিনি এমন ছিলেন না। তিনি ছিলেন একজন নির্ভীক, অলস, বোকা লোকের মতো, কিন্তু তার কার্যকলাপে মনে হয় তিনি অনেক শক্তিশালী ছিলেন। বিয়ার গ্রিলস তার আত্মজীবনীমূলক বই মুড সুইট অ্যান্ড টিয়ার্সে লিখেন, আপনার ভয় আপনাকে বাইরে থেকে শক্ত দেখতে বাধ্য করে, কিন্তু ভিতরে থেকে একদম দুর্বল বানিয়ে ফেলে। বিয়ার গ্রিলস সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা, যাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। কিন্তু দেখুন, অলৌকিক ঘটনা হলো যে কয়েক বছর পর তার শো এর প্রতিটি পর্বের শুরুতে তিনি একটি উচ্চতা থেকে হেলিকপ্টার থেকে নামতেন এবং বিয়ার গ্রিলস যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের SS এর একটি অংশ ছিলেন, যেখানে তিনি অনেকবার প্লেন থেকে লাফ দিয়েছেন। 21 বছর বয়সী বিয়ার গ্রিলস 1996 সালের জাম্বিয়ায় একটি মিশনের সময় 16,000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু এইবার তার প্যারাশুট ঠিক সময় খুলেনি দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তারপর তিনি অনেক কষ্ট করে সেই ভয়ানক সময়ে নিজের প্যারাশুটের দড়িটা খোলার চেষ্টা করলেন, কিন্তু সেই সময়ে কি করবেন এটা চিন্তা করতে করতে গিয়ে একটা সময় তিনি গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। ওনার শরীরের পিছনে পিঠের দিকে ভয়ানক ব্যথা অনুভব করলেন এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো এত উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরও তিনি বেহুশ না হয়ে অর্ধেক মৃত অবস্থায় হয়ে পড়ে রইলেন। কোনো দিকে নড়াচড়া করতে পারছেন না আর শুরু করলেন চিৎকার দিয়ে কান্নাকাটি। ওনার আশা ছিল হয়তো তার বন্ধুরা খুব তাড়াতাড়ি তাকে বাঁচাতে চলে আসবে, কিন্তু কেউ আসলো না। যন্ত্রণায় কাতর বিয়ার গ্রিলস এই যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না। তিনি বলে উঠলেন, এর থেকে তো আমার মরাই ভালো ছিল। তিনি সেখানে দীর্ঘক্ষণ যন্ত্রণার জন্য অনুনয় বিনয় করতে থাকেন। হঠাৎ খুঁজে পেয়ে সাথে সাথে তার সঙ্গীরা তাকে আফ্রিকার একটি হাসপাতালে নিয়ে যায়। তিনি বুঝতে পারলেন ওখানে ডাক্তার তার পিঠে একটি ইনজেকশন দিয়েছিলেন এবং ধীরে ধীরে তার ব্যথা কমতে শুরু করেছিল। তিনি উঠার চেষ্টা করতে লাগলেন, তখন ডাক্তার তাকে বললেন যে তিনি আর চলতে পারবেন না। এই কথা শুনে 21 সালের সেই তরুণ যুবকের মনে হয়েছিল যে গ্রিলসের পৃথিবী শেষ হয়ে গেছে। যখন তিনি তার অ্যাক্সিডেন্ট রিপোর্টটা দেখলেন, তখন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার পিঠের 3টি হাড্ডি T8, T10, T12 একদম নষ্ট হয়ে গেছে। এই হাড্ডিগুলি একজন মানুষের সবচেয়ে মজবুত হাড্ডি, যেগুলি একদম ধ্বংস হয়ে গেল। যে যুবক এত বড় বড় পাহাড় থেকে ঝাঁপ দিতে কোনো দ্বিধা অনুভব করতো না, সে আজ বাথরুমে পর্যন্ত যেতে পারছে না। উনি বলেন, প্যারাশুট থেকে পড়ে এত হাড্ডি ভাঙার কষ্ট থেকে 1 বছরের হসপিটাল থেকে সেই হাড্ডির জোড়া লাগানোটা আরো বেশি কষ্টকর হয়ে পড়েছিল। হসপিটালে বেডে শুয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন, ওনার জীবন মনে হয় এখানেই শেষ। জীবনের মেইন লক্ষ্য ছিল ঘোরাফেরা, নতুন কিছু দেখা, নতুন জায়গায় যাওয়া, ঝুঁকিপূর্ণ কাজ করা, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তার সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। এই চিন্তার কারণে তিনি সারা রাত ঘুমাতে পারেননি এবং উদ্বেগের কারণে ঘামে ভিজেছিলেন। তার শ্বাসকষ্ট হতে শুরু করে। প্রতি রাতে তিনি ঠিক করতেন, আমি নিজের জন্য দুঃখ পেয়েছি, নিজের জন্য করুণা অনুভব করছি এবং এমনকি নিজেকে ঘৃণা করছি। 2 মাস অতিবাহিত হলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। তার অবস্থা উন্নতির পরিবর্তে খারাপের দিকে যাচ্ছে। ব্যথা বাড়তে থাকে, শরীর ব্যথা হতে থাকে। তার অবস্থা দেখে সে আরো নেতিবাচক হয়ে উঠল। তার কিছু ভালো লাগছিল না। কারো সাথে কথোপকথনের পরে রেগে যেতেন এবং কাঁদতেন। ধীরে ধীরে সেই গভীর বিষণ্ণতা তলিয়ে যেতে থাকে। যারা তাকে চিনতেন তারা বিশ্বাস করতেন যে বিয়ার গ্রিলস তিনি খুব ইতিবাচক ব্যক্তি এবং তিনি মানসিকভাবে খুব শক্ত। সাহস এবং ইতিবাচকতার সাথে এই সমস্যার মোকাবেলা অবশ্যই করবে, কিন্তু এমনটা ছিল না। তার বয়স ছিল 21 বছর। উনি খুব ভয় পেয়েছিলেন এবং বুঝতে পারছিলেন না যে পরিবর্তিতে কি ঘটবে, কি হতে চলেছে, কিভাবে জীবন কাটবে, কি করবে। এই অবস্থায় উনার জীবনের স্বপ্নগুলো সব ধ্বংসের মুখে তিনি উপলব্ধি করেছেন। একদিন রাতে অর্ধেক রাত যাওয়ার পর হঠাৎ দেওয়ালে টাঙ্গানো একটা ফ্রেমের দিকে চোখ পড়ে। সেই ছবি ছিল মাউন্ট এভারেস্ট। বিয়ার গ্রিলস এবং তার বাবার স্বপ্ন ছিল একদিন সে মাউন্টে যাবে, এভারেস্টে আরোহণ করবে। সেই ছবির ফ্রেমে ধুলো জমে থাকা দেখে মনে হচ্ছিল তাদের স্বপ্ন বেঁচতে গেছে। সে সহ্য করতে পারেনি। সেই রাতে তার সাথে কেউ ছিল না, তিনি একা ছিলেন। তিনি সাহস এবং মনোবল নিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে গেছেন এবং সেই ফ্রেমের সামনে গিয়ে সেই ফ্রেমে থাকা ধুলো পরিষ্কার করা শুরু করেন। এটা করার পর তিনি ধীরে ধীরে তার বিছানায় শুয়ে পড়েন
এবং ভাবেন কিভাবে এই প্রতিকূল অবস্থা থেকে নিজেকে আবার আগের মতো বানিয়ে ফেলা যায়। তিনি নিজেকে বাঁচার সাহস দিতে পারেন। এই জিনিসটা তার অবচেতন মনের গভীরে গেঁথে যায় এবং পরের দিন যখন সে জেগে উঠে তখন তার একটা কথা মনে পড়ে যায়। তার ঠাকুমা সবসময় বলতেন, দাদু বিয়ার, জীবনে যা হয় ভালোই হয়, শুধু মানুষই নিজেকে দুঃখী ও বিপর্যস্ত করার অজুহাত খুঁজে বেড়ায়। যখনই কোনো সমস্যায় পড়ে সব সময় নিজেকে মনে করিয়ে দিন যে যা কিছু ঘটেছে সবকিছু উপরওয়ালার ইচ্ছানুযায়ী হচ্ছে, আর ঈশ্বর যে কোনো কিছুই এমনিতে ঘটান না, তার পিছনে অনেক রহস্য থাকে, যেটা বিয়ার গ্রিলস খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলেন। উপরওয়ালা যদি চাইতেন সেই দুর্ঘটনা তাকে মেরে ফেলতে, তাও তিনি পারতেন, কিন্তু না, উপরওয়ালা তার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করেছিলেন। তাই তো তাকে এত বড় দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে আবার জীবন দিয়েছে। এরপর থেকেই তিনি একদম পরিবর্তন হয়ে গিয়েছিলেন। তার জীবনে কি ঘটবে, তিনি চলতে সক্ষম হবেন কিনা, এই নিয়ে তিনি সবকিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিলেন। তিনি এটাও ভাবা বন্ধ করে দিয়েছিলেন যে তিনি কি আর আবার সেই স্পেশাল ফোর্সে কাজ করতে পারবেন কি পারবেন না। যখন তার ওভার চিন্তা ভাবনা কমে যায় তখন তার মানসিক চাপ ও নেতিবাচকতা কমতে শুরু করে। তিনি তার মনকে আগে শক্ত করে ফেলেন, যার ফলে তখন তার শরীরেও আপনা আপনি সরতে থাকে, হাত জোড়ার গতি বাড়তে থাকে। হঠাৎ তার সবচেয়ে কাছের বন্ধু এড আমেসের একটি কথা মনে পড়ল, যে তাকে বলেছিল অনেক সময় উপরওয়ালার নির্দেশ অনুযায়ী জন্ম হয়, মৃত্যু হয়, তারপর আবার তাকে পুনর্জীবনও করা হয়। তাই আমার মনে হয় এই অ্যাক্সিডেন্ট থেকে তোকেও আবার পুনর্জীবন দেওয়া হয়েছে। ওনার ঘুমন্ত সিংহ আবার জাগ্রত হচ্ছে। তখন তিনি বলে উঠলেন, এখন আমি একটি নতুন শিশুর মতো, আমি কোনো কিছু নিয়ে চিন্তিত নই, না আমার অতীত নিয়ে, না আমার ভবিষ্যৎ নিয়ে, আমি শুধু কৃতজ্ঞ আমার বর্তমানের জন্য। বিয়ার গ্রিলস বলেছেন যে জীবনের প্রায়শই আমাদের দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু যদিও আমাকে দিয়েছে তাই আমি খুব কৃতজ্ঞ, আমার জীবনের জন্য, আমার ভাঙ্গা পিঠের জন্য, আমার স্বপ্নের জন্য। এবং সে তার হাতে একটি এভারেস্টের ছবি নিয়ে জুড়ে জুড়ে বলেছিলেন যে আমি সুস্থ হয়ে উঠলেই আমি তোমাকে স্পর্শ করব। এই বিষণ্ণতার সময় যদি তাকে কেউ সাহায্য করে থাকে, তাহলে তার লক্ষ্য, এইম আর উনার গোল, উনার কাছে বেঁচে থাকার কোনো কারণ ছিল না। কিন্তু যখন উনি চলতে পারতেন না, হাঁটতে পারতেন না, সেই অ্যাক্সিডেন্ট অবস্থায় ছিলেন, তখন তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি মাউন্ট এভারেস্টের উপরে উঠবেনই উঠবেন, মাউন্ট এভারেস্টের চূড়া দেখবেনই দেখবেন। যখন তিনি তার আশেপাশের লোকদের বলেছিলেন যে তিনি পুনরুদ্ধার করতে এবং এভারেস্ট আরোহণ করতে চান, তখন লোকেরা তার কথাগুলোকে উপেক্ষা করত, কিন্তু তার লক্ষ্যটি খুব স্পষ্ট ছিল। এখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে, তার শরীরকে এবং ব্রেনকে তার লক্ষ্য দিয়ে একদম মজবুত করে এগিয়ে যেতে হবে। অ্যাক্সিডেন্টে 3 মাস পরে ওনার ব্যথা, ইনজুরি সবকিছু আস্তে আস্তে কমতে লাগে। 8 মাস পরে হসপিটাল থেকে বাড়িতে দিয়ে দেয় এবং সবকিছু মিলে প্রায় 1 বছরের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ডাক্তার তাকে সেই স্পেশাল ফোর্সে না যাওয়ার জন্য অনেক মিনতি করে। তার কাছে কোনো চাকরি ছিল না, তার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু তাকে তার স্বপ্ন পূরণের জন্য 25 লাখ টাকার দরকার। যেখানে তিনি মাউন্ট এভারেস্টে আরোহণের জন্য প্রশিক্ষণ নিয়েছেন, সেখানে একটি ইকুইপমেন্ট কিনেছিলেন যাতে 250 কোম্পানির সাথে স্পন্সরের জন্য যোগাযোগ করেন। কিন্তু সেই 250 কোম্পানির 250 জনই তাকে রিজেক্ট করে দিয়েছিলেন। অনেকের দরজায় গিয়ে নক করেছিলেন, সবাই তাকে নিরাশা করে দিয়েছিলেন, কেউ তাকে সাহায্য করেনি। তারপরে বারবার এই রিজেকশনের পরেও তিনি থেমে যাননি। এরপরে হঠাৎ একদিন SSAFA ফোর্সেস হেলথ অর্গানাইজেশন তার এই অদম্য স্বপ্নকে বাস্তবিত করার জন্য সাহস করে। প্যারাশুটিং দুর্ঘটনার 18 মাস পরে তিনি 6 মে 1998 সালে তার শৈশবের স্বপ্নকে বাস্তবিত করেছিলেন। এই সফলতা শুধু উনার জীবনেরই একটি আলাদা কাহিনী। উনার এই সফলতার গল্প এত সহজ ছিল না। উনার সঙ্গে আরোহণ করা 4 জন লোক মারা গিয়েছিলেন এবং তিনি দুবার মৃত্যুর অভিজ্ঞতার কাছাকাছি গিয়েছিলেন। সেখানে তিনি প্রায় মারা যাওয়ার পথে, কিন্তু তার এই পাগলামি, তার এই স্বপ্ন, তার এই মনোবল তাকে মাত্র 23 বছর বয়সী ব্রিটেনের একজন সফল বিশ্বখ্যাত হিসাবে পরিচিত লাভ করে। এরপরে তিনি দেশ বিদেশের নানা জায়গায়, নানা সেমিনারে তাকে একজন স্পিকার হিসাবে সবাই ইনভাইট করতে শুরু করে এবং তার জীবনে এক আলাদা নমুনায়, আলাদা সিস্টেমে চলতে থাকে, যার পায়ের কিনারেও কেউ যেতে পারেনি। তার উপর অনেক তথ্যচিত্র তৈরি করা হয়েছিল এবং ফাইনালি ডিসকভার নেটওয়ার্কস থেকে অনেক বড় অপরচুনিটি তাকে দিয়ে দেয়, যার ফলে তিনি সারা বিশ্বে ম্যান ভার্সেস উইল্ড নামে পরিচিত লাভ করেন। আর আমার মনে হয় আপনারাও পারবেন বিয়ার গ্রিলসের মতো ইতিহাস বানাতে, সবাইকে চমকে দিতে, যার জন্য সারা দুনিয়া দেখতে থাকবে। যদি এইরকম ইন্সপায়ারমূলক ভিডিও আপনার একটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।